থেকে লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস পাওয়ায় আবারও রাতের ঘুম উড়ে গেল মোদি সরকারের, এমন কথাই বলছেন নেটিজেনরা। প্রথম হচ্ছে যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে ভারত বিরোধিতার নয়নমণি হিসেবে সবার মাঝখানে এসে হাজির হয়েছেন একজন অন্তত ব্যক্তি। কি সেই ব্যক্তি? লুৎফুজ্জামান বাবর। লুৎফর রহমান বাবর বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। ভারত বিরোধিতায় তিনি মানুষের কাছে এতটা স্থান পেয়েছেন যে বিএনপির কোনো নেতার এতটা স্থান মানুষকে দেয়নি। তো বাবর অবশেষে মুক্তি পাচ্ছেন। বাবরের মুক্তির জন্য পুরো দেশ অপেক্ষা করছে। সবাই মনে করছে বাবর মুক্তি পেলে হয়তো বাবর আগের মতোই সেভেন সিস্টারের বিরুদ্ধে কাজ করবেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কাজ করবেন। বাবর কিভাবে মুক্তি পাবে, বাবরের মুক্তির প্রক্রিয়াটা কি, কতটুকু এগিয়েছে, এই বিষয় নিয়ে আলোচনা শুনবো। পাশাপাশি বাবরের মুক্তি এবং ভারতের আতঙ্ক নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন গোলাম মোল্লা রনি। টোটালি ওপেন। আমরা চাচ্ছি একটা কথাকে, আপনার বারবার আমি একটা কথাকে জোর দিতে চাচ্ছি। প্রথম হচ্ছে যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরবর্তীতে নতুন যে বাংলাদেশের নতুন সম্ভাবনা এবং নতুন চাওয়া, সেই চাওয়াতে ভারত বিরোধিতা একটা বড় ধরনের জায়গা করে নিয়েছে আমাদের রাজনীতিতে। এবং প্রায়শই আমরা শুনি ভারতের যেই আগ্রাসী মনোভাব, ভারতের যেই বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক প্রচারণা, ক্রমাগতভাবে তাদের যে সেবাদাসী হিসেবে ভারতীয় সাংবাদিক অর্ক ভাদুরী বলেছেন, শেখ হাসিনা পালায়নের পর ভারতের পররাষ্ট্রনীতি, ভারতের জনগণ সবাই যে উন্মাদ হয়ে গিয়েছে, সেই উন্মাদনার প্রেক্ষিতে বাংলাদেশেও একটা অংশ নিশ্চিতভাবেই ভারত বিরোধিতার রাজনীতির প্রচণ্ড শক্ত একটা গ্রাউন্ড অর্থাৎ অবস্থান খুঁজে পেয়েছে। এটি বাস্তবতা, এটি অস্বীকার কোনো কারণ নেই। সেই ভারত বিরোধিতার নয়নমণি হিসেবে সবার মাঝখানে এসে হাজির হয়েছেন একজন অন্তত ব্যক্তি। কি সেই ব্যক্তি? লুৎফুজ্জামান বাবর। এখন কে এই বাবর? সেভেন সিস্টার্স কি, এবং বাবর আসলেই মুক্তি হবেন কিনা, তিনি আবার রাজনীতিতে ফিরবেন কিনা, ভারত বিরোধী রাজনীতির বড় হোতা হিসেবে তিনি আবার মন্ত্রীর দায়িত্ব পাবেন কিনা, এসব নানান প্রশ্ন উকি দিচ্ছে মানুষের মনে। আমাকে অনেকেই লিখে জবাব জানতে চান। আমার মনে হলো বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার। সেই আলোচনা করার জন্য লুৎফুজ্জামান বাবরের যে মামলা এবং তার যে প্রেক্ষাপট, সেটি নতুন প্রজন্মের জানার আছে বলে আমি মনে করি। 2018 সালের 10 অক্টোবর লুৎফুজ্জামান বাবরের জন্মদিন। সেদিন জন্মদিনে সংবাদ এলো তার ফাঁসির আদেশ হয়েছে। কোন মামলায় ফাঁসির আদেশ হয়েছে? ফাঁসির আদেশ হয়েছে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা। গ্রেনেডের বিস্ফোরণ, রাজনৈতিক জনসভায় যুদ্ধক্ষেত্রের গ্রেনেড দিয়ে হামলা হতে পারে, বাংলাদেশের মানুষের এমন একটি অভিজ্ঞতা হয় 2004 সালের 21 আগস্ট। আমার বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে যে মুহূর্তে আমি সিঁড়ি দিয়ে নেমে গাড়িতে উঠবো, ওই মুহূর্তে ওই জায়গাটাই তারা টার্গেট করেছিল। বলে রাখি এই জায়গায় যে এই সাক্ষাৎকারটি আমার ঘটনাচক্রে আমার নেওয়া ছিল। আমি 22 আগস্ট যখন সুধা সদনে, আমি তখন কাজ করতাম বিবিসি বাংলার সাথে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে, এবং ইংলিশ সার্ভিসে যিনি সাংবাদিক ছিলেন রোল্যান্ড বার্ক, তার সাথে ফিক্সার প্রডিউসার হিসেবে 22 আগস্ট আমি ধানমন্ডির সুধা সদনে যাই শেখ হাসিনাকে সাক্ষাৎকার নিতে। বাংলা সার্ভিসের জন্যও আমি অল্প করে একটু তার সাক্ষাৎকার নিয়েছিলাম। সেদিন অনেক ঘটনা ঘটেছিল, নিশ্চয়ই আমি এখন অনেক দিন আক্ষেপ করে রেখেছিলাম, ক্ষোভ পুষে রেখেছিলাম সেই ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করার জন্য। কোনো একদিন বলবো শেখ হাসিনার দেশপ্রেম এবং অন্যান্য বিষয় নিয়ে আমি পাশ থেকে যে বিষয়গুলো শুনেছিলাম সেগুলো। তবে সেই 21 আগস্টের গ্রেনেড হামলা ঘটেছিল, সেটি বাস্তবতা, সেটা সত্য।
কিন্তু 21শে আগস্ট গ্রেনেড হামলার যে মামলা, সেই মামলায় যেই প্রক্রিয়ায় রায় হয়েছে তৎকালীন একজন মন্ত্রীর বিরুদ্ধে, সেটি নিয়ে নিশ্চয়ই কথা বলার অনেক সুযোগ রয়েছে, অবকাশ রয়েছে। সে কারণেই এই যখন আমি আলোচনা করছি তার 3-4 দিন আগে যখন বাবরের সেই 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলাটা যেই প্রক্রিয়ায় বিচার হয়েছে, সাজা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই কাজটি যে ঠিকমতো হয়নি, বিচারিক প্রক্রিয়ায় হয়নি, সেই জন্যই এই বিচার প্রক্রিয়াটাকেই পুরোটা বাতিল ঘোষণা করেছে বর্তমানের আদালত। অর্থাৎ এমন না যে সেই রায় উল্টে বাবরকে খালাস দিয়েছে, তা না। যে রায়টি হয়েছিল যেই কার্যপ্রণালী বিধির মাধ্যমে, ওই বিচার প্রক্রিয়াটাকেই অবৈধ ঘোষণা করেছে। সুতরাং এই মামলায় বাবর খালাস পেয়েছেন। তারেক রহমান বিএনপির যিনি কেন্দ্রীয় নেতা চরিত্র, অর্থাৎ এর প্রেক্ষিতে লুৎফুজ্জামান বাবর তার মুক্তি মিলবে কিনা, তিনি আবার রাজনীতিতে ফিরবে কিনা, এইসব নানান প্রশ্ন এখন আলোচনায় আছে। তো এখন লুৎফুজ্জামান বাবরের 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার যে রায়, সেটি বাতিল হয়ে গেলেও তার বিরুদ্ধে আরও একটি মামলায় তার মৃত্যুদণ্ড দেওয়া আছে। কোন সে মামলা? সেটি হলো চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র মামলা বলে ইতিহাসে খ্যাত। 10 ট্রাক অস্ত্রের মধ্যে প্রায় 1300 SMG, 400 রাইফেল, 150 রকেট লঞ্চার, 12 লাখ গুলি এবং 27,000 গ্রেনেড ছিল। ওই দিন বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে গিয়ে তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও খানিকটা বিস্ময় প্রকাশ করেছিলেন। একই সাথে সাধুবাদ দিয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এটা যারা এনেছে বা যেই চক্র এনেছে তারা ডেফিনেটলি এই দেশের এই জনগণের শত্রু। এরপরে সাংবাদিকদের ক্রমাগত প্রশ্নের মুখে থাকে লুৎফুজ্জামান বাবর, বিএনপি সরকারের তৎকালীন কর্মকাণ্ড, এবং মাঠে তো আছে অঘটন ঘটন পটিয়াসি তখনকার তৎকালীন আওয়ামী লীগের সরকার। তারা এই ঘটনাকে সরকারের প্ররোচিত এবং সরকারের ইন্ধনে ঘটা ঘটনা বলে গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যম, বিশ্ব গণমাধ্যম সব জায়গায় প্রচারণা চালাতে থাকে এবং সেটি মানুষ কিছুটা বিশ্বাস করতেও থাকে। তো সেই সময় সাংবাদিকরা প্রশ্ন করেছিল লুৎফুজ্জামান বাবরকে যে এই ঘটনার শত্রুকে, অর্থাৎ এই ঘটনায় কারা জড়িত আপনারা খুঁজে পেয়েছেন কিনা। তিনি বলেছিলেন, উই আর লুকিং ফর শত্রুজ। যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। জেনজি যে ইদানিংকালে বাংলার সাথে ইংরেজি মিশিয়ে কথা বলে, সম্ভবত লুৎফুজ্জামান বাবর ইতিহাসের প্রথম শীর্ষসারির রাজনীতিবিদ যিনি বাংলার সাথে ইংরেজি মিশিয়ে কথা বলতেন। সেখান থেকেই মূলত উই আর লুকিং ফর শত্রুজ শব্দটির আবির্ভাব। তো যাই হোক, সেই সময় লুৎফুজ্জামান বাবর তার সরকার এবং অন্যান্যদের নানান রকম প্রচেষ্টায় অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু সেই মামলার যখন তারা যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত তারা দায়িত্ব পালন করেছেন। কিন্তু ক্ষমতার যখন পট পরিবর্তন হয়, অর্থাৎ 2006 সালের শেষের দিকে এসে যখন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, সেনাশাসিত 1/11 সরকার গঠিত হয়, সেই 1/11 সরকার এসে লুৎফুজ্জামান বাবরকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পরে তার বিরুদ্ধে এই 10 ট্রাক অস্ত্র মামলা সে সময়ই জারি করা হয়। পরবর্তীতে শেখ হাসিনা যখন আসেন, এই 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে ফাঁসি দেওয়া হয়, ভারতকে খুশি করতে বলা হয়। তো সেই ফাঁসির আদেশ নিয়েই লুৎফুজ্জামান বাবর জেলে দিনের পর দিন কাটাচ্ছেন, আরও হয়তো অনেক দিন কাটাতে হতে পারে। কেন আরও অনেক দিন কাটাতে হতে পারে? এই কারণে যে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার যেই বিচারিক কাজ সেটি খারিজ হয়ে গেলেও 10 ট্রাক অস্ত্র মামলার কাজ এখনও চলছে। এইটি সহ 6টিতে অন্তত তিনি সাজা পেয়ে আছেন, আর 5টিতে এখন পর্যন্ত শুনানি চলছে। সুতরাং লুৎফুজ্জামান বাবর আদৌ মুক্তি পাবেন, কতদিনে মুক্তি পাবেন সেটা নিয়ে সংশয় থাকলেও মুক্তি যে তিনি পাবেন সে বিষয়ে কোনো রকম সংশয় নেই। এই কারণে নেই যে নতুন ব্যবস্থায় বিচার কাজ যেভাবে চলছে তাতে অনেকের মনে এই আশাটা স্পষ্ট হয়েছে যে লুৎফুজ্জামান বাবর মুক্তি পাবেন এবং তিনি আবার ভারত বিরোধিতার রাজনীতির যেই বিএনপির চরিত্র, সেই চরিত্রের কেন্দ্রীয় চরিত্রে ফিরে আসবেন। আদৌ কি বিএনপি তাকে ভারত বিরোধিতার কেন্দ্রীয় চরিত্রে আসতে দিবে কিনা সেটি তারেক রহমানের রাজনীতি, তারেক রহমানের নেতৃত্ব এবং বিএনপির ভারত বিরোধী রাজনীতি কতখানি তারা চালিয়ে নেবে সেটার উপর নির্ভর করবে। কিন্তু
তার এই মামলায় খালাস হলো যখন 3-4 দিন আগে আমি যখন আলোচনা করছি, তারও আগে থেকেই বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেই ভারতীয় গণমাধ্যম কিংবা ভারতীয় যেসব বিশ্লেষক আছে তাদের অনেক রকম ব্রু কুঁচকে গিয়েছে এবং তারা নানান রকম সংবাদ নানানভাবে প্রচার করার চেষ্টা করছে যে দিল্লির আতঙ্ক লুৎফুজ্জামান বাবরের মুক্তির ব্যাপারে এই সরকার ইতিবাচক, দৃশ্যপটে আসবেন লুৎফুজ্জামান বাবর। যেমন এই মুহূর্তে নামক একটি ওয়েবসাইটের খবর আমি পড়ছিলাম, সেখানে বলা হয়েছে বর্তমানের স্বরাষ্ট্রমন্ত্রী যখন তিনি ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত, প্রধান উপদেষ্টা এবং আসিফ নজরুল সহ কয়েকজনের নাম করে বলছে তারা নাকি কারাগারে সাক্ষাৎ করেছেন লুৎফুজ্জামান বাবরের সাথে এবং দৃশ্যপটে লুৎফুজ্জামান বাবরকে কিভাবে আনা যায় সেই ব্যাপারে সকল হিসাব নিকাশ চূড়ান্ত হয়েছে বলে ভারতীয় অনলাইন খবর দিয়েছে। শুধু ভারতীয় এই অনলাইনটা নয়, নানানভাবে আলোচনা হচ্ছে ভারতে যে লুৎফুজ্জামান বাবর হয়তো আবার ক্ষমতায় আসবেন, লুৎফুজ্জামান বাবর হয়তো আবার দৃশ্যপটে আসবেন। লুৎফুজ্জামান বাবরকে ভারত ভয় পায়, লুৎফুজ্জামান বাবরকে নিয়ে ভারতের অনাস্থা আছে, লুৎফুজ্জামান বাবরকে নিয়ে ভারতের সংশয় আছে এবং এই সংশয়, অনাস্থা, ভয় পুরোটাই তৈরি করেছিলেন আওয়ামী লীগ এর সরকার, শেখ হাসিনা তার বক্তৃতায় এবং আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে এমনভাবে চিত্রায়িত করা হয়েছে যে বিএনপি দল হিসেবে, লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ভারতকে অস্থিতিশীল করার জন্য যোগসাজশ করে আইএসআইয়ের মাধ্যমে 10 ট্রাক অস্ত্র তিনি আনছিলেন। কিভাবে ভারতকে অস্থিতিশীল করা? সেটা হলো 7 সিস্টার্স নামক ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে 7 রাজ্য আছে, সেই 7 রাজ্যে তারা নিজেদের স্বাধীনতার জন্য, স্বাধিকারের জন্য দীর্ঘ বছর ধরে, দশক ধরে লড়ছেন। আপনারা নিশ্চয়ই জানেন অনুপ চেটিয়া নামক যেই উলফা নেতা ছিলেন, সেই অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করেছিল কিন্তু বিএনপি সরকার গ্রেপ্তার করে তাকে রেখেছিল। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তাকে ভারতের হাতে তুলে দেয়। অনুপ চেটিয়া ছিলেন ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7 রাজ্যের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় চরিত্র। এরপরেও অনুপ চেটিয়ার গ্রেপ্তারের পরেও কি ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় যে অস্থিরতা, নিরাপত্তা হুমকি, সেগুলো কমেছে কিনা? না, কমেনি। আপনারা সাম্প্রতিককালে মণিপুরে যেসব ঘটনা প্রবাহ আপনারা দেখছেন, এই মণিপুরের ঘটনা প্রবাহ সেই সব অস্থিরতার অত্যন্ত কেন্দ্রে আছে। এখন ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় 7 রাজ্যের অস্থিরতায় কি শুধুমাত্র বাংলাদেশ ভূমিকা রাখে কিংবা বাংলাদেশের কোনো ভূমিকা, নাকি এটি একটি বৈশ্বিক রাজনীতি, আঞ্চলিক নিরাপত্তার রাজনীতি, যেখানে চীন যারা আজীবন রাজনীতি করছে ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য, তাদেরও ভূমিকা আছে। এইসব নানান ভৌগোলিক হিসাব নিকাশ আছে, কিন্তু চীন এবং অন্যান্যদের ভূমিকা কি হবে না হবে সেটি বড় বিবেচ্য বিষয় নয়। বাংলাদেশে যারা ভারত বিরোধী রাজনীতি কিংবা ভারতের একচোখা আওয়ামী লীগের প্রতি যে ভালোবাসার রাজনীতি, তার বিরোধিতা করে বাংলাদেশে যে নতুন বিপ্লব কিংবা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, ভারতীয় সাংবাদিক অর্ক ভাদুড়ির ভাষায় ভারতের সেবাদাসী শেখ হাসিনার পতনের প্রেক্ষিতে নতুন যে বাংলাদেশের রাজনীতি, সেখানে ভারত এই নতুন সরকারকে আন্ডারমাইন করার জন্য নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ব পরিমণ্ডল থেকে শুরু করে অভ্যন্তরীণ গণমাধ্যম সবখানেই নেতিবাচক প্রচারণা এবং তারা যেভাবেই হোক চাচ্ছে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করা, ফিরিয়ে আনা। নিদেন পক্ষে সেটাও যদি না হয়, তাহলে ভারত আগে যেভাবে বাংলাদেশের ঘাড়ে বন্দুক রেখে তাদের অর্থনীতি, তাদের পররাষ্ট্রনীতি সব কিছু চালাতো এবং ভারতকে একটা নতুন বাফার স্টেট হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, সেটা যেন বজায় থাকে, সেজন্য তারা এমন কোনো হীন প্রচেষ্টা নেই যে চালাচ্ছে না। সেই ভারতের পররাষ্ট্রনীতি নতুন করে ধাক্কা খাচ্ছে, নতুন করে চিন্তা করছে বাংলাদেশ নিয়ে, যখন অভ্যন্তরীণভাবে ব্যাপক জনগোষ্ঠী ভারত বিরোধিতায় উন্মত্ত এবং ভারত বিরোধিতার নয়নমনে হিসেবে যেসব রাজনীতিবিদ আছে তাদের জনপ্রিয়তা, সেটি ভারতকে নিশ্চয়ই ভাবাচ্ছে, ভারতের যেসব গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে ভাবাচ্ছে, একই সাথে ভাবাচ্ছে বাংলাদেশের মানুষকেও যে বিএনপির আগামী দিনের রাজনীতিতে লুৎফুজ্জামান বাবর কি কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠবেন কিনা। সেই প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে স্বাভাবিক বিচার প্রক্রিয়ার উপরে, যেখানে লুৎফুজ্জামান বাবরের আরও যেসব মামলা চলমান আছে 6টি, সেই মামলার রায় কোথায় যায়, কিভাবে যায়, সেটি দেখার জন্য। তবে সব কিছু বলছে, পরিস্থিতি বলছে লুৎফুজ্জামান বাবর মুক্তি পাবেন, হয়তো আগামী 2-4 মাসের মধ্যে না হলেও আগামী কয়েক বছরের মধ্যে তিনি মুক্তি পাবেন, আবার দৃশ্যপটে ফিরবেন, রাজনীতিতে ফিরবেন। কেননা নেত্রকোনার জনপ্রিয় এমপি হিসেবে
আমরা যদি হিসাব করি শুধু বিএনপির অভ্যন্তরে না, বিএনপির বাইরে সকল, আওয়ামী লীগের বাইরে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের অত্যন্ত কেন্দ্রীয় এবং মধ্যমণি হয়ে উঠেছেন লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবর যখনই রাজনীতিতে আসেন তিনি সহনশীলতার রাজনীতি করবেন, বিচক্ষণতার রাজনীতি। এবং এই সম্পর্কের মধ্যে যত উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে ততই বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্ব, পুলিশ বাহিনীর গুরুত্ব এবং বাংলাদেশের যে বিজিবি, বর্ডার গার্ড অফ বাংলাদেশ, এদের গুরুত্ব দিনকে দিন জনগণের নিকট যাকে বলা হয় কমনীয় এবং মারাত্মকভাবে মানুষের মধ্যে একটা ফিলিংস চলে আসছে যে এই বাহিনীগুলো আমাদের জন্য অতিশয় জরুরি, আধুনিকায়ন করা, এফেক্টিভ করা। দ্বিতীয়ত, এই বাহিনীগুলোর নেতৃত্বে যারা থাকেন বাহিনী প্রধান, সেটা বিজিবি প্রধান বলেন, পুলিশ প্রধান বলেন কিংবা সেনাবাহিনী প্রধান বলেন, তাদের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা এবং এই সময়টিতে তারা অনেকেই জনগণের নিকট অনেকটা হিরোতে পরিণত হয়েছেন। আর সর্বোপরি যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্তা থাকতেন, বিশেষ করে যারা স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন, তাদের গুরুত্ব এবং কর্মকাণ্ড ঠিক এই উত্তেজনার সময়টাতে বেশি আলোচনা হচ্ছে। এবং সেই কারণে কি হলো, এই আমাদের যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর, তাকে নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে। আমাদের দেশে আলোচনা হচ্ছে ইতিবাচক, আর ভারতে তাকে নিয়ে নেতিবাচক আলোচনা হচ্ছে। আমাদের দেশে কি ইতিবাচক আলোচনা হচ্ছে, সেটা হলো ভারতকে শায়েস্তা করার জন্য একজন লুৎফুজ্জামান বাবরকে দরকার। এবং এই যে তিনি যে মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন এবং যে মামলায় মূলত বিএনপিকে এখনও নাস্তানাবুদ হতে হচ্ছে, এবং সারা দুনিয়ায় বিশেষ করে পশ্চিমা মিডিয়া যেটাকে একটা যাকে বলা হয় জঙ্গিবাদী হামলা, জঙ্গিবাদী আক্রমণ, জঙ্গি লালন, এইরকম একটা তকমা দেওয়ার চেষ্টা করছে সেই 10 ট্রাক অস্ত্র মামলাকে। তো সেই বিষয়টি এখন সারা দুনিয়া যাই বলুক না কেন, বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটে সবাই বলছে যে ভারতকে একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য লুৎফুজ্জামান বাবরের মতো একজন শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী দরকার। দ্বিতীয়ত, ভারতকে ব্যস্ত রাখার জন্যে ভারতের অভ্যন্তরে যে সকল বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তাদেরকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করা দরকার। আদারওয়াইজ ওরা উল্টো এখন আমাদেরকে আক্রমণ করবে। এই কথাগুলো এখন কিন্তু খুবই জনপ্রিয় হয়ে যাচ্ছে। 3 নম্বরে জনপ্রিয় হয়ে যাচ্ছে যে ভারতের বিরুদ্ধে এখন যুদ্ধ করা আমাদের জন্য ফরজ। যদি আমরা যুদ্ধ না করি, আমরা শুরু না করি, তাহলে ওরা দখল করে নেবে। তো আমরা তো মরেই যাচ্ছি, আমরা তো পরাধীন হতেই যাচ্ছি। কিন্তু পরাধীন হওয়ার আগে আমরা যদি মরণ কামড় দিয়ে ভারতের যে দুর্বল পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোর উপর আক্রমণ চালিয়ে যদি আমরা ভারতের 7 সিস্টারের যে দুর্বলতা, সেই দুর্বলতার ভিত্তি করে সেই যে বাংলা, বিহার, উড়িষ্যার যে নবাব সিরাজউদ্দৌলা, নবাব আলিবর্দী খান, নবাব মুর্শিদ কুলি খান, নবাব সরফরাজ খান, তাদের যে জমানা ছিল, সেই জমানা আমরা আবার ফিরে যেতে পারি। এবং এই কথা আমার মতো জানাতেন লোক বলছেন না, রাজনীতির পোর্টফোলিও হোল্ড করেন এবং বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। এখন বিএনপির ডিফ্যাক্টো বাংলাদেশের মহাসচিব যিনি আছেন জনাব রুহুল কবির রিজভী, তো তিনি মূলত জনাব তারেক রহমান সাহেবের একেবারে ঘনিষ্ঠ ব্যক্তি এবং বিএনপিতে এই মুহূর্তে যদি মাউথপিস, মাস্টারপিস অফ জনাব তারেক রহমান থাকেন, তিনি জনাব রুহুল কবির রিজভী। ফলে তার যে কাজ, তার যে কর্ম, তার চিন্তা, তার চেতনা, তার সব কিছু তারেক রহমান সাহেবের নির্দেশে হয়, পরামর্শ হয়, অথবা তার গ্রিন সিগন্যাল থাকে। তো সেক্ষেত্রে জনাব রুহুল কবির রিজভী এই মুহূর্তে যে ভারত বিরোধী ভূমিকা তিনি দেখাচ্ছেন, তিনি তার স্ত্রীর শাড়ি পুড়িয়ে ফেলেছেন
ভারতীয় শাড়ি তিনি পুড়িয়ে ফেলেছেন। এর আগে এই আগস্ট বিপ্লব, জুলাই আগস্ট বিপ্লবের আগে তিনি তার চাদর পুড়িয়ে ফেলেছিলেন। তখন এটা নিয়ে এত আলোচনা হয়নি, কিন্তু এবার যে শাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে এটা নিয়ে ভারতের যারা দাদাবাবু তারা ভীষণ রকম কষ্ট পেয়েছেন এবং জনাব রুহুল কবির রিজভী সাহেবকে নিয়ে খুব নিষ্ঠুর এবং নিদারুণ সব কৌতুক তারা করেছেন। তারা বলেছেন যে এক বিএনপি নেতা তার স্ত্রীর শাড়ি পুড়িয়ে ফেলেছেন, এখন সেই স্ত্রী তার কত নম্বর স্ত্রী এটা দেখতে হবে, 5 নম্বর স্ত্রী না কত নম্বর স্ত্রী। এই ধরনের অশ্লীল এবং অশ্রাব্য কথাবার্তা ভারতীয় লোকরা বলছেন। তো আমাদের দেশে একটা প্রাচীন প্রবাদ রয়েছে, সেই প্রবাদ হলো ভারতীয় দাদারা যখন আপনার সমালোচনা করবে আপনি ধরে নেবেন আপনি সঠিক পথে আছেন। তো এক্ষেত্রে ভারতের বিরুদ্ধে জনাব রিজভী সাহেব যা কিছু করছেন তা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে হচ্ছে বা তার পরামর্শে হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আর এই মুহূর্তে এই যে মানুষের যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টকে বিএনপি আপহোল্ড করছে এবং বিএনপি এখন পরিবর্তিত পরিস্থিতিতে মনে করছে যে ভারত বিরোধিতা করাটাই হলো তাদের রাজনীতির জন্য এখন লাভজনক এবং ভারত তোষণ বাদ না দিলে কোনো অবস্থাতেই তারা চীনের সহযোগিতা পাবে না এবং আইএসআই বা পাকিস্তানের সহযোগিতা সুদূর পরা হতো। এজন্য তারা এই প্রথম একেবারে কোমরে গামছা বেঁধে নেমেছেন এবং তার প্রেক্ষিতে এখন যেটি হচ্ছে যে ভারতের সঙ্গে যদি বেঁচে থাকতে হয় প্রতিযোগিতা করতে হয়, কোনো রাগঢাক রাখা চলবে না, একেবারে সরাসরি বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ, এইরকম একটা অবস্থা নিয়ে চলতে হবে। দ্বিতীয়ত হলো আমাদের দেশে যেভাবে এই মুহূর্তে ইসলামাইজেশন চলছে এবং সারা দুনিয়াতে যেভাবে খেলাফতের জয় জয়কার শুরু হয়েছে, সেই জয় জয়কার আফগানিস্তানে তালেবানদের মাধ্যমে শুরু হলো, আবার এখন যেভাবে সিরিয়াতে এটা প্রতিষ্ঠিত হয়ে গেল, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। মধ্যে যে ইসলামিক স্টেট হয়েছিল আইএস, এই আইএস মূলত আমেরিকার সৃষ্টি এবং আমেরিকার অস্ত্র, আমেরিকার ট্রেনিং নিয়ে তারা তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা আমেরিকায় বিরোধী হয়ে যায় এবং আমেরিকা আবার তাদেরকে ধ্বংস করার জন্য সর্বশক্তি নিয়োগ করে। তো এই আইএসের সঙ্গে আবার আল কায়দার একটা বিরাট সংযোগ ছিল। যেমন দেখা গেল আফগানিস্তানে যারা আল কায়দা ছিলেন, বিতাড়িত আল কায়দা, তাদের সঙ্গে আমেরিকার শত্রুতা ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যে যারা আল কায়দা ছিলেন তাদের সঙ্গে কিন্তু আমেরিকার একটা নিদারুণ সখ্যতা ছিল। তো ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর তার যে রিপাবলিকান গার্ড ছিল খুবই শক্তিশালী, তাদেরকে সংগঠিত করে এই আইএস মানে আইএসের আগে যে আল কায়দা ছিল সেই আল কায়দার মাধ্যমে মূলত আমেরিকা আইএস তৈরি করে ফেলে তুরস্কের বিরুদ্ধে, তারপর ইরানের শিয়াদের বিরুদ্ধে, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখন এই যুদ্ধ করতে করতে, ইরাকি শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তারা একটা সুন্নি খেলাফত প্রতিষ্ঠা করে ফেলে এবং সেই খেলাফতের যে আকৃতি, সেই খেলাফতের যে আকৃতি সেটি হয়ে যায় সিরিয়ার চেয়ে বড়। এর কারণ হলো এখানে লিবিয়ার কিছু অংশ, সিরিয়ার একটা বিরাট অংশ এবং ইরাকের একটা বিরাট অংশ নিয়ে তারা অধিকৃত করে আবু বকর আল বাগদাদি এই আইএস প্রতিষ্ঠা করে তারা যে ইসরায়েলের মদতে আইএস করেছিল সেই ইসরায়েলের জন্য হুমকি হয়ে পড়ে। ফলে কি হলো, তাদের বিরুদ্ধে আবার আমেরিকাকে যুদ্ধ করতে হলো এবং আইএস নির্মূল হয়ে গেল। আইএসে যখন নির্মূল হয়ে যায়, তো নির্মূল হওয়ার পরে বিশ্ব রাজনীতি এতটা নির্মূল করছিল, তখন এই যে এখন যিনি জোলানি আছেন তিনি প্রথমে আল কায়দা ছিলেন, তারপর আইএস ছিলেন, এরপর আইএসের কর্মী হিসেবে বা নেতা হিসেবে তিনি আমেরিকার কারাগারে বন্দী ছিলেন এবং সেখান থেকে তাকে বের করা হয় আইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য। এবং তিনি আইএসের বিরুদ্ধে লড়াই করতে 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 আমেরিকার দোসর হিসেবে আজকের এই অবস্থাতে তিনি পৌঁছে গেছেন এবং আজকের এই অবস্থায় পৌঁছে গিয়ে তিনি একেবারে পুরো সিরিয়াটা দখল করেছেন, যেখানে মূলত রাশিয়া এবং ইরানের কর্তৃত্ব ছিল বাশার আল আসাদের উপরে। তো ঘটনা যাই হোক না কেন, তিনি আমেরিকার যতই প্রিয় হন না কেন, কিন্তু তার যে লক্ষ লক্ষ ভক্ত, মুরিদান, যোদ্ধা,
তারা সবাই কিন্তু ইসলামিক স্টেট অর্থাৎ আইএসের অনুরাগী, মুসলিম খিলাফত তারা প্রতিষ্ঠা করতে চায় এবং ইসলামী হুকুমত তারা প্রতিষ্ঠিত করে সে এটাকে একেবারে মধ্যপ্রাচ্য থেকে ভারতের যেটাকে আমরা গাজওয়ায়ে হিন্দ নামে এসে প্রচার হয়ে আসছে সেই জায়গাতে তাদের সে আন্দোলন ছড়িয়ে দিতে চায় তালেবানদের সহযোগিতা নিয়ে। এবং তারই যে লক্ষণ এটি এখন বাংলাদেশ এবং পাকিস্তানে প্রকট আকার ধারণ করেছে, মারাত্মক আকার ধারণ করেছে এবং এটা আমেরিকা এবং ভারতের ঘুম হারাম করে দিয়েছে। তো ফলে কি হলো, বাংলাদেশ নিয়ে আমরা যতটা চিন্তা করছি তার চেয়ে এখন দিল্লি অনেক অনেক বেশি চিন্তা করছে। আর বাংলাদেশে এই সময়টিতে বাংলাদেশের এই যে মানুষের সেন্টিমেন্ট, ভারতের বিরোধিতা, ভারতের আক্রমণ যা কিছু আছে সেটা নিয়ে সবাই মনে করছে যে না, এখানে লুৎফুজ্জামান বাবরকে আবার দরকার। সবাই আশা করছেন যে তিনি অতি দ্রুত জেলখানা থেকে মুক্তি পাবেন এবং এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হবেন অথবা খুব দ্রুত নির্বাচন হয়ে গেলে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী হবেন। এরকম একটা সম্ভাবনা নিয়ে কিন্তু সবাই কথাবার্তা বলছেন। এতে করে জনাব লুৎফুজ্জামান বাবর তার কতটুকু শেষ অবধি উপকার হবে আমি এটা বলতে পারবো না। এর কারণ হলো ইন্ডিয়ান যে খুবই শক্তিশালী, মোসাদের মতোই তারা শক্তিশালী, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের মতো শক্তিশালী। তারা পারে না, এহেন কুকর্ম নেই এবং তাদের পথের কাঁটা যারা হয় তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা জলে, স্থলে, অন্তরিক্ষে সব কিছু করতে পারে। যেমন এই যে ধরুন 10 ট্রাক অস্ত্র মামলা, এই মামলাটিকে যেভাবে তারা সাজালো এবং এই মামলাটি ফর্মুলেট করার জন্য এই চালানটিকে যেভাবে তারা ধরালো, একজন পুলিশের সাব ইন্সপেক্টর দিয়ে পুরো ঘটনাটা তারা ঘটিয়ে দিল। বোঝার চেষ্টা করুন যে 10 ট্রাক অস্ত্র মামলা রাষ্ট্রীয় সিদ্ধান্তে চট্টগ্রাম বন্দর দিয়ে খালাস হচ্ছিল এবং চট্টগ্রাম বন্দরে এই জাহাজ নোঙর না করে চট্টগ্রাম বন্দরে জেটি বাদ দিয়ে পার্শ্ববর্তী কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির যে জেটি রয়েছে, আলাদা একটা জেটি রয়েছে কাপকো, যেটা শিল্প মন্ত্রণালয়ের অধীন, এবং সেই কাপকোর জেটিতে এই অস্ত্র খালাস হবে। আর এই খালাস হওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের একটা অনুমোদন দরকার ছিল, আর বাণিজ্য মন্ত্রী ছিলেন জনাব মতিউর রহমান নিজামী। তিনি এই অস্ত্র খালাস হবেন কি হবেন না সঙ্গত কারণে তার জানার কথা না এবং তিনি জানতেনও না। এর কারণ হলো তিনি বিএনপির কেউ ছিলেন না। তাকে হয়তো বলা হয়েছে যে এরকম একটা জাহাজ খালাস হবে, সেটা সেনাবাহিনীর হোক বা সেন্সিটিভ একটা জাহাজ খালি হবে, আপনার জেটিটা ব্যবহার করা হবে। এবং সেখানে মন্ত্রীর এটা জানারও কথা না। এটা কাপকোর যিনি ম্যানেজিং ডিরেক্টর আছেন তিনি, বড়জোর কাপকো বিসিআইসির অধীন, আবার বিসিআইসি শিল্প মন্ত্রণালয়ের অধীন। এই পর্যায়ে মন্ত্রণালয়ের সচিব পর্যন্তই যথেষ্ট ছিল। কিন্তু সেই মামলাতে যে কোনো কারণে হোক জনাব মতিউর রহমান নিজামীকে জড়ানো হলো, তারপরে লুৎফুজ্জামান বাবর সহ আরও অনেককে জড়ানো হলো এবং এই চালানটি যেভাবে ধরিয়ে দেওয়া হলো, এখানে নর্মালি পুলিশের একজন সাব ইন্সপেক্টর যখন এই চালানটিকে চ্যালেঞ্জ করা হলো এবং আশেপাশে সাংবাদিকদেরকে যেভাবে রেডি করে রাখা হয়েছিল, তাতে করে আসলে ওই মুহূর্তে সরকারের পক্ষে বা ওখানে যারা সেনাবাহিনীর কর্তা, বিভিন্ন এজেন্সির কর্তা, চীনের যে সমস্ত লোকজন ছিল কিংবা উলফার যে সমস্ত লোকজন ছিল, তারা বলতে গেলে অনেকটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, ভেবাচেকা খেয়ে যায়। ফলে একটা সাধারণ তিল পরবর্তীতে তাল হয়ে যায়। তো এই কথাগুলো বললাম এই কারণে যে ভারত তাদের যে গোয়েন্দা সংস্থা, সেই গোয়েন্দা সংস্থাকে দিয়ে অনেক অসাধ্যকে এইভাবে তারা সাধ্য করেছে বা করে। অনেক বড় বড় ঘটনাকে ছোট বানিয়ে ফেলে, অনেক ছোট ছোট ঘটনাকে বড় বানিয়ে ফেলে। এবং এই একটি মামলাতে সেনাবাহিনীর, তারপরে জামাতের এবং বিএনপির যাদেরকে যেভাবে ফাঁসানো হয়েছে, এখান থেকে বের হওয়া খুবই কঠিন। গ্রেনেড হামলার মামলাটা নিষ্পত্তি হয়ে গিয়েছে, কিন্তু 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সেখানে জনাব লুৎফুজ্জামান বাবরকে বাদ দেওয়া, ওই মামলাকে জিরো করা, এটির প্রক্রিয়া এখন কোন পর্যায়ে আছে হাইকোর্ট বলতে পারবে। কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে না যে এটা খুব সহজে
ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এই জিনিসটি করতে পারবে। এক, দুই নম্বর হলো যে আমরা যত বেশি ওনার নাম নিচ্ছি, যে লুৎফুজ্জামান বাবর আসছে, কাঁপছে, তো আলটিমেটলি এতে করে তাকে মূলত রয়ের টার্গেট বানিয়ে দেওয়া হচ্ছে। রয়ের টার্গেট বানিয়ে দেওয়া হচ্ছে। আর বিএনপির মধ্যেও একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। সবাই জানে যে উনি একসময় তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠজন ছিলেন, আবার তিনি আবার আসবেন এবং তার অনেক কথা, তার অনেক আচরণ, তিনি এলাকায় অসম্ভব জনপ্রিয়, ভীষণ রকম জনপ্রিয়, কিন্তু তার কিছু কথা, তার কিছু আচরণের কারণে অনেক বিতর্ক আছে। এবং তিনি হাওয়া ভবনের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং তিনি অনেক কিছু মেনটেন করতেন সেই সময়টাতে। সেটা কালা জাহাঙ্গীর থেকে ধলা জাহাঙ্গীর, ধলা জাহাঙ্গীর থেকে মুরগি মিলন, ডেভিড থেকে ছোট হান্নান, এরকম অনেক কিছু। এখন সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। ফলে কি হলো, আমরা বাংলাদেশে যেমন আবেগের বশবর্তী হয়ে তাকে নিয়ে নানা রকম পোস্ট দিচ্ছি, কথাবার্তা বলছি, আর এই যে নেতিবাচক কথাগুলো বললাম, সেইগুলোকে পুঁজি করে তার যারা শত্রু, সেটা ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় রাজনীতিবিদ এবং অথরিটি এবং আওয়ামী লীগ তো আছেই এখানে, সবাই মিলে এই ভদ্রলোকের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের উপর বড় বড় পাথর চাপিয়ে দিচ্ছে, জগদ্দল পাথর চাপিয়ে দিচ্ছে। এবং সেই পাথরের যে বেষ্টনী, সেটি ভেদ করে তিনি জেলখানা থেকে বের হয়ে আসবেন, আবার স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, আবার ভারত কাঁপাবেন, সেটা দ্বিতীয় প্রসঙ্গ। কিন্তু আলটিমেটলি আমরা এই সমস্ত কথাবার্তা বলে মূলত মনে হচ্ছে যে ভদ্রলোকের জন্য এখন তিনি যেই পর্যায়ে আছেন তার জন্য অনেক অনেক বড় বাধা। দর্শক, রনিবের আলোচনা শুনে বুঝতে পেরেছেন, আলোচনা শুনেছেন যে বাবরকে মিথ্যা মামলা আসলে ফাঁসানো হয়েছিল, মিথ্যা মামলা এতদিন তাকে জেলে রাখা হয়েছিল, ফাঁসিও রায় দেওয়া হয়েছিল, সব কিছুতে খালাস হয়েছিল, অতীতে তিনি মুক্তি পাবেন। তবে তিনি মুক্তি পেলে কি হতে পারে সেটা স্পষ্ট কথা বলেছেন গোলাম মোল্লা রনি। আসলে কি সম্পর্কে কোনো রকমের বাবর আগের মতো বা কিছু করতে পারবেন কিনা? প্রকৃত কথা হচ্ছে বাবর তো এখন ক্ষমতা নাই, বাবর একজন সাধারণ নাগরিক হিসাবে মুক্তি পাবেন। তবে যদি বিএনপি ক্ষমতায় যা বাবর সাহেবের যদি আবার আগের মতো দায়িত্ব তাকে দেওয়া হয়, তাহলে হয়তো বাবর আগের মতোই কাজ করবে। কারণ এতদিন এই কারণেই তিনি জেল কেটেছেন, আশা করি সেখান থেকে তিনি পিছপা হবেন না। আর বাবর এমন একটা নাম শব্দ হয়ে গিয়েছে, যারা ভারত বিরোধী তারা সবাই বাবর হতে চায়, স্লোগান হয় যে আমরা বাবর হতে চাই। প্রিয় দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে কেমন লাগলো মন্তব্য করবেন।